দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ছাড়ালো 4,000। 24 ঘন্টায় সংক্রমিত 3 লক্ষের বেশি। করোনা থেকে সেরে উঠেও মৃত্যু হলো কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রাজীব সাধভের। এদিকে এবার প্রয়াগরাজে গঙ্গার চরে দেখা গেল সার সমাধি। গঙ্গার চরে সার দিয়ে রয়েছে উঁচু উঁচু ঢিবি, ওপরে ঢাকা দেয়া থাকা গেরুয়া কাপড় জানা দিচ্ছে সেগুলি আসলে মৃতদেহ। কোথাও দাহ করে, আবার কোথাও দাহ না করেই পুঁতে দেওয়া হয়েছে। চারপাশে বাঁশ পোতা, এক ঝলক দেখলে শ্মশান না গঙ্গার চর বোঝা দেয়। উন্নাও, কনৌজ, কানপুর, রায়বরেলির পর এবার সঙ্গমনগরী প্রয়াগরাজে দেখা গেল এই ভয়াবহ দৃশ্য। দেশের করোনা পরিস্থিতি যখন দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, তখন এই ছবি মানুষের মনে কাঁপুনি ধরানোর পক্ষে যথেষ্ট। এই মৃতদেহগুলি কার, কোথা থেকে এলো? এগুলি করোনা আক্রান্তদের মৃতদেহ নয় তো? এমনই আশঙ্কায় আতঙ্ক বেড়েছে বহুগুণ। উদ্বেগ বাড়ছে আগামী দিনের কথা ভেবেও, কারণ সামনেই বর্ষাকাল, জল বাড়বে নদীতে, আর সেই জলের তোড়ে যে কোনো সময় ভেসে যেতে পারে এই মৃতদেহগুলি। কিন্তু এই মৃত্যু মিছিল থামবে কবে? উত্তর অধরাই, কারণ নিজের গতিতেই ভারতে দাপট দেখে চলছে মারণ করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে 4,077 জনের। এর আগে শুক্রবার মৃত্যু হয়েছিল 4,000 মানুষের। শনিবার সংখ্যাটা কমে দাঁড়িয়েছিল 3,890, অর্থাৎ একদিনের বিরতির পর ফের ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যু। যদিও সাময়িক স্বস্তি দিয়ে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 3,11,170 জন। শনিবার সংখ্যাটা ছিল 3,26,098। শুক্রবার একদিনে সংক্রমিত হয়েছিলেন প্রায় 3.5 লক্ষ। দেশে করোনায় মৃত্যু আক্রান্তের পরিসংখ্যান যখন উদ্বেগ বাড়াচ্ছে, তখন কিছুটা স্বস্তি দিয়ে অ্যাক্টিভ কেস কমে হয়েছে 36,18,458। একদিনে সুস্থ হয়েছেন 3,62,437 জন। কয়েকদিন আগে করোনাকে হারিয়েছিলেন তিনিও। কিন্তু এবার মাত্র 46 বছর বয়সে নিজেই জীবনের কাছে হেরে গেলেন রাজীব সাতভ। রবিবার সকালে পুনের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের। শোক জ্ঞাপন করে টুইট করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ লিখেছেন, বন্ধু রাজীব সাতভকে হারিয়ে আমি খুবই দুঃখিত। কংগ্রেসের আদর্শকে তুলে ধরা এক সম্ভাবনাময় নেতা ছিলেন তিনি। তার মৃত্যু আমাদের সবার কাছে বড় ক্ষতি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা ও ভালোবাসা রইল। কংগ্রেস সাংসদের মৃত্যুতে শোক জ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রীও। সংসদে আমার বন্ধু রাজীব সাতভের মৃত্যুতে আমি ব্যথিত। তিনি অনেক সম্ভাবনাময় একজন নেতা ছিলেন। তার পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি। এদিকে করোনার মোকাবিলায় 24শে মে পর্যন্ত আরও এক সপ্তাহ কারফিউ বাড়ালো যোগী আদিত্যনাথ সরকার। একই দিন পর্যন্ত লকডাউন চলবে রাজধানী দিল্লিতে। 23শে মে পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে পাঞ্জাবের লুধিয়ানাতেও। এই পরিস্থিতিতে কেন্দ্র খাদ্যমন্ত্রকের নির্দেশ, লকডাউন বা কারফিউ চললেও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী দিতে খোলা রাখতে হবে রেশন দোকান। অন্যদিকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, ভ্যাকসিনেশন, হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ক্ষেত্রে এখন থেকে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড। এবিপি আনন্দ। ওষুধ, অক্সিজেনের কালোবাজারি থেকে বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের বিলের অভিযোগ। সংকটকালে সরব হলেন মদন মিত্র। পরে সুর নরম করে কামারহাটির তৃণমূল বিধায়কের ব্যাখ্যা, সরকারের সমালোচনা তার উদ্দেশ্য নয়। মদের দোকানের লাইনে বাঁধ ভাঙা নিয়ে ভিড় নিয়েও ক্ষুব্ধ মদন মিত্র। একদিকে ব্ল্যাক হচ্ছে অক্সিজেন মানুষ বাঁচার জন্য, হসপিটালে বেড নেই। আমি এরকম নার্সিংহোম জানি, নাম বলতে চাই না, 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও নিচ্ছে। ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র। করোনাকালে এবার কালোবাজারি নিয়ে সরব হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 20,000-এর ওপরে দৈনিক সংক্রমণ আর 100 পেরোনো দৈনিক মৃত্যু। ইতিমধ্যেই বঙ্গে কাঁপুনি ধরিয়েছে করোনা। তার উপর রয়েছে বেড না মেলা, অক্সিজেনের অভাবের মতো অভিযোগ। রেমডেসিভিরের মতো জীবনদায়ী ওষুধ কিনতেও অস্বাভাবিক দর হাঁকাচ্ছে কালোবাজারিরা। অর্থাৎ সংকটকালে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ঝোপ বুঝে কোপ মারতে ব্যস্ত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এই দুর্নীতি কালোবাজারি নিয়ে এভাবেই মুখ খুললেন মদন মিত্র। শনিবার ফেসবুক লাইভে কামারহাটির তৃণমূল বিধায়ক নিশানা করেন বেসরকারি হাসপাতালের একাংশকে। ভেন্টিলেটর বলে যখন পেশেন্ট পার্টিকে দেখতে দেওয়া হচ্ছে, তখন ভেন্টিলেটরে রাখা হচ্ছে। যেই পেশেন্ট বেরিয়ে যাচ্ছে তাকে জেনারেল ওয়ার্ডে দিয়ে দিচ্ছে। ব্রেন ডেথের পরেও বলা হচ্ছে যে চলছে, একমো চলছে, লাইফ সাপোর্টে আছে, ভেন্টিলেটরে আছে। করোনা সংক্রমণ রুখতে রবিবার থেকে 15 দিন রাজ্যে কার্যত লকডাউন। শনিবার এই ঘোষণার সঙ্গে সঙ্গে মদের দোকানগুলিতে দেখা যায় বাঁধ ভাঙা ভিড়, যা দেখে বেজায় ক্ষুব্ধ মদন মিত্র। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ব্ল্যাক হচ্ছে,
আমায় একজন কে বলতো যে দিশি মানে আমরা সেই বিদেশি বর্জন করেছিলাম না ব্রিটিশের টাইমে, অনেকে বিদেশি বর্জন করে দিশি পড়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং 100 টাকার দিশি 1000 টাকা 1500 টাকায় ব্ল্যাক হচ্ছে। আমার নিজেকে মাঝে মাঝে না নিজেকে নিয়ে খুব সন্দেহ হয় যে আমি ঠিক কোন দলে পড়ি, মানে মেনে নিতে পারছি না। তবে ফেসবুকে কালোবাজারি নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর অবশ্য কিছুটা সুর নরম করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তার দাবি সরকারের সমালোচনা নয়, সামাজিক অবক্ষয়ের কথাই বলতে চেয়েছেন তিনি। আমি সরকারকে দায়ী করছি না, আমি একজন জনপ্রতিনিধি। আমি যদি দেখি আমার চোখের সামনে কেউ ব্ল্যাক করছে এবং আমার ডকুমেন্ট দেখাচ্ছে, সেখানে তো আমি একজন জনপ্রতিনিধি, প্রতিবাদ তো করবই। এই ধরনের জিনিসকে বন্ধ করতে হবে। অক্সিজেন ফ্লোমিটার থেকে রেমডেসিভির, করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম নিয়ে কিভাবে কালোবাজারি তা আগেই দেখিয়েছে এবিপি আনন্দ। এবার কালোবাজারি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক। সমীরণ পাল, এবিপি আনন্দ। জীবনদায়ী ওষুধ অক্সিজেন নিয়ে চলছে কালোবাজারি, দেশি বিকোচ্ছে 1,500-এ। মাঝে মাঝে মনে হয় আমি কোন দলে পড়ি। মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য ঘিরে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল বিধায়কের স্বীকারোক্তিতে তাদের অভিযোগ প্রমাণ হলো, দাবি বিরোধীদের। হসপিটালে বেড নেই এবং 100 টাকার দিশি 1000 টাকা 1500 টাকায় ব্ল্যাক হচ্ছে। আমার নিজেকে মাঝে মাঝে না নিজেকে নিয়ে খুব সন্দেহ হয় যে আমি ঠিক কোন দলে পড়ি, মানে অ্যাকচুয়ালি আমি মেনে নিতে পারছি না। একের পর এক অভিযোগ, আরো চমকে দেওয়ার বিষয়ে বক্তা বিরোধী দলের কেউ নন, খোদ শাসক দলের হেভিওয়েট নেতা তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রতিবাদ তো করবই, কিন্তু আমি যে কথাটা বলেছি সেই কথাটা হচ্ছে এইটা, যে মূলত যেটা আপনি বললেন যে এই ধরনের জিনিসকে বন্ধ করতে হবে। আর তার মুখেই করোনাকালে কালোবাজারের অভিযোগ ওঠায় আসরে নেমে পড়েছে বিরোধী দলগুলি। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মদন মিত্র এবার কামারহাটি থেকে বড় ব্যবধানে জিততেও জায়গা পাননি মন্ত্রিসভায়। রাজ্যে করোনা পরিস্থিতি যখন ক্রমশ ভয় ধরাচ্ছে, তখন হাসপাতালে বেডের অপ্রতুলতা, ওষুধ ও করোনা সরঞ্জামের কালোবাজারি নিয়ে তাকে নিশানা করলেন মদন মিত্র। তা স্পষ্ট না হলেও বিরোধীদের দাবি করোনা মোকাবিলায় রাজ্যের ব্যর্থতা কার্যত মেনে নিয়েছেন কামারহাটির বিধায়ক। আমরা দেখতে পাচ্ছি একজন মানবিক মদন মিত্রকে, যে মানসিক দ্বন্দ্বে আছেন যে কিভাবে এই ব্যাপারটা সামলাবেন, যে দল একরকম জায়গায় আর ওনার মন বলছে আর একটা জিনিস, সেটাই প্রকাশ পেয়েছে। তবে উনিও তো একটুখানি বিচলিত আছেন, মন্ত্রিত্ব হয়নি ওনার, সেটাও মাথায় রাখতে হবে। শাসক দলের বিধায়ক হিসাবে ওনার কি অভিযোগ করাটাই দায় নাকি? শুধু ওনাকে দায়িত্ব নিতে হবে, ওনারাও এর জন্য দায়ী। শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই এই অসাধু ব্যবসায়ীরা মানুষকে লুট করছে। যদিও তেমনটা মানতে নারাজ তৃণমূল। সরকার যেমন চেষ্টা করছে এবং অনেক অন্য রাজ্যের তুলনায় অনেক ভালো পরিস্থিতি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের, এমনকি ভ্যাকসিনেশনের রেটটা পর্যন্ত পশ্চিমবঙ্গের কলকাতা শহর বাকি রাজ্যের তুলনায় অনেক অনেক ভালোভাবে কাজ করছে। কামারহাটের তৃণমূল বিধায়ক যখন কালোবাজারি নিয়ে বিস্ফোরক, তখন উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে নামলেন 3 বিজেপি বিধায়ক। রবিবার সকালে শিলিগুড়ির হাসমিচাকে অবস্থানে বসেন শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চট্টোপাধ্যায়। অবস্থান তুলে নেওয়ার অনুরোধ জানালে পুলিশের সঙ্গে বচসা জড়ান বিজেপি বিধায়করা। বিধায়কদের থানায় নিয়ে যাওয়ার পর গ্রেফতার করা হয়, অতিমারি আইনে হয় মামলা, পরে অবশ্য তারা জামিন পান। মানুষকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নির্বাচিত বিধায়কদেরকে গ্রেফতার করার কথা বলে যে নিন্দাজনক ঘটনা তারা ঘটাচ্ছেন, রাজ্যের মহকুমার মানুষ তা মেনে নেবেন। They are all shameless people sitting here. এদের আমরা পাবলিসিটি নিতে এসছে, এরা জানে না একটা লকডাউন ডিক্লেয়ার করছে, এই সময় এই ধরনের প্রোগ্রাম করা যায় না। সম্প্রতি কালোবাজারি নিয়ে রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার একই বিষয় সরব হলেন রাজ্যের শাসক দলের বিধায়ক। ঋত্বিক মণ্ডল, সত্যজিৎ বৈদ্য ও সনদ সার রিপোর্ট, এবিপি আনন্দ। সংক্রমণ মোকাবিলায় 15 দিনের কার্যত লকডাউন রাজ্যে, অথচ বিধি ভেঙে খোদ শাসক দলের কর্মীরাই বীরভূম ও হাওড়ায় করলেন বিজয় উৎসব।
বালাই ছিল না সামাজিক দূরত্বের, জানিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। এদিকে পাড়ুইয়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে এক নাবালকের। আমরা করব সেলিব্রেশন আফটার দ্য কোভিড ওয়ার ইজ ওভার, এবং সিচুয়েশন আমাকে অ্যালাউ করবে তখন আমি ব্রিগেড করব, ভারতবর্ষের সবাইকে আমন্ত্রণ জানাবো। দৈনিক সংক্রমণ বা মৃত্যু, রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটে ল্যান্ডস্লাইড ভিক্টরির পরও কোনো রকম বিজয় সমাবেশ থেকে দলকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কার্যত লকডাউন শুরু হয়েছে রাজ্যে, নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ। এত কিছুর পরেও দলনেত্রীর নির্দেশকে উড়িয়ে তৃণমূলের বিজয় উৎসব দেখা গেল দুই জেলায়। তারস্বরে বাজছে খেলা হবে ডিজে, আর কোনো বিধিকে তোয়াক্কা না করেই গা ঘেঁষাঘেঁষি করে চলছে উদ্দাম নাচ, সঙ্গে আবির খেলা, দেদারে ফাটছে বাজি। এই ছবি দেখা গিয়েছে বীরভূমের সিউড়ি, পাড়ুই ও সাঁইথিয়ায়। রাজ্য সরকার যখন কার্যত লকডাউন জারি করেছে, তখন শাসক দলই তা উপেক্ষা করে বিজয় উৎসব করায় আক্রমণ করতে দেরি করেনি বিজেপি। বিজয় মিছিল হচ্ছে, গায়ের জোরে হচ্ছে, তৃণমূল যা খুশি করতে পারে। ওরা সরকারে আছে, ওরা প্রশাসনে আছে, পুলিশ এখন ওদের কথা মতো চলা শুরু করে দিয়েছে। অতএব ওরা কিছু করলে পুলিশ এখানে নীরব এবং অন্ধ হয়ে যাচ্ছে। যেখানে মারধর হচ্ছে, কেস হচ্ছে, সেখানেও পুলিশ যারা মার খাচ্ছে তাদের ওপরেই অত্যাচার শুরু করছে, তাদেরকেই ধরপাকড় করছে। এই জন্য বিজয় মিছিল করবে, ওরা কোনো কিছু মানবে না, ওদের লকডাউন বলে কিছু নেই। অন্যদিকে নিজের খাস তালুকে একের পর এক বিধিভঙ্গের ঘটনায় কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন অনুব্রত মণ্ডল। লকডাউন করার পরে যদি মিছিল করে, তাহলে মুখ্যমন্ত্রীর কথাটাকে মানা হচ্ছে না, এটা নিশ্চয়ই নিন্দনীয় ব্যাপার। আমরা রীতিমতো স্টেপ নেব। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু হয়েছে। অন্যদিকে এদিনই পাড়ুইয়ে বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালকের। ও আমাদের ওখানে ভোলাইপুরে একটা মিছিল ছিল, মিছিল চলে গেল, ওখানে একটা কোটো মতন ছিল, সেখানে একটা বোম ছিল, বাচ্চা লাটকে নিয়ে বাস্ট হয়ে যায়, এখানে লেগে যায়, বাচ্চাটা মারা যায়। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বাড়ির ছাদে রাখা বোমা পড়ে জখম হয় নাবালক, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। হাওড়ার জগৎবল্লভপুরেও লকডাউনের মধ্যে এদিন বিজয় উৎসব করে তৃণমূল। ব্যান্ড ডিজে বাজিয়ে হয় মিছিল। আমাদের কোনো ব্লক বা অঞ্চল থেকে কোনো নেতৃত্ব করেছে এটা নয়, এইরকমভাবে কেউ হয়তো নিজের উদ্যোগে হয়তো কিছু করেছে, কিন্তু এটা দলীয় নেতৃত্বের মধ্যে জড়িত নেই। তো পলিটিক্যাল লকডাউন, তো পলিটিক্যাল লকডাউনে শাসক দলের বিজয় মিছিল বেরোবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। তারা আনন্দ করবে, দু চারটা বোমা ফাটাবে, যেটা চেয়েছেন রাজ্য সরকার সেটাই হচ্ছে। করোনাকালে বিধি ভেঙে শাসক দলের একাংশের এমন আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গোপাল চট্টোপাধ্যায়, সুমিত হালদার ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। প্লাস্টিকের বদলে এবার করোনা রোগীদের মৃতদেহ বহনে সুতির ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। আজ শিয়ালদা সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে শুরু হলো সুতির ব্যাগ সরবরাহ। তবে যোগান কম থাকায় সব হাসপাতালকে ওই ব্যাগ দেওয়া যায়নি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সংক্রমণ রুখতে গিয়ে নতুন সংকট। করোনা সতর্কতা মেনে প্লাস্টিকে মুড়ে কোভিড রোগীর দেহ সৎকার করতে গিয়ে বেঁধেছে বিপত্তি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্লাস্টিক ব্যবহারের ফলে মাঝে মধ্যে বিকল হয়ে যাচ্ছে বৈদ্যুতিক চুল্লি। এর জেরেই সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা রোগীদের মৃতদেহ সৎকারে আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হবে না, পরিবর্তে ব্যবহার করা হবে সুতির ব্যাগ। শনিবার স্বাস্থ্য ভবনের তরফে সব হাসপাতালকে জানিয়ে দেওয়া হয়, রবিবার থেকে প্লাস্টিকের ব্যাগ সরবরাহ বন্ধ করার কাজ শুরু হবে। বদলে শিয়ালদার স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে দেওয়া হবে সুতির ব্যাগ, কিন্তু সুতির ব্যাগের যোগান কম। রবিবার সকালে বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা সেন্ট্রাল স্টোরে এলেও সবাইকে ওই ব্যাগ দেওয়া যায়নি। করোনা আক্রান্তদের দেহ চুল্লিতে ঢোকানোর সময় বা সমাধিস্থ করানোর সময় প্লাস্টিকের ব্যাগ থাকলে সমস্যা হচ্ছিল, তাই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কটন ব্যাগ অর্থাৎ সুতির দেহ বহনকারী ব্যাগ দেওয়া হবে বেসরকারি হাসপাতালগুলিকে, সরকারি হাসপাতালগুলিকে। এই কটন ব্যাগের যে যোগান তা অত্যন্ত কম, তাই এখনো পর্যন্ত সমস্ত হাসপাতালকে তা দেওয়া হচ্ছে না। হাতে গোনা কিছু সংখ্যক কটন ব্যাগ এখনো পর্যন্ত বন্টন করা হয়েছে। সেন্ট্রাল মেডিকেল স্টোরের তরফ থেকে জানানো হয়েছে যে 1300 ব্যাগ এখনো পর্যন্ত তারা হাতে পেয়েছেন। সুতির ব্যাগটাই আমরা সবসময় প্রেফার করছি, ওটাই পেলাম, অনেকে তো পাইনি, আমরা তাও পেয়েছি। ওনারা বললো 10টাই করে রিকুইজিশন দেওয়া হবে। ওরা স্বাস্থ্য ভবন থেকে ছিল, এটার জন্য অনেক চুল্লির অনেক গন্ডগোল হচ্ছে, অনেক কারণে চুল্লি বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের বলেছিল যে কটনের ব্যাগ ইউজ করার জন্য, এবং ওনারাই এটা ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন এটা দিল, পরে বললো আমরা আরও চেষ্টা করছি আরও দেবার। 20টার মতো আমরা বলেছিলাম এখন দেওয়ার জন্য টেম্পোরারি, তো 10টা দিয়েছে, 10টা পেয়েছে। এটা দিয়ে এখন বললো এটা চালাও, তারপরে এলে আবার আমরা দেবো।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পুরসভার তরফে জানানো হয় প্লাস্টিকের ব্যাগে মোড়া দেহ সৎকারের ফলে ক্ষতি হচ্ছে বৈদ্যুতিক চুল্লির ফার্নেসের। মাঝে মধ্যেই চুল্লি বিকল হয়ে যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিকের ব্যাগে মোড়া দেহ সমাহিত করলে ক্ষতি হচ্ছে পরিবেশে, কারণ প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না। এরপরেই ব্যাগ বদলের সিদ্ধান্ত নেয় সরকার। বঙ্গশ্রী এবং তন্তুযুগে দায়িত্ব দেওয়া হয় সুতির বডি ব্যাগ বানানোর, কিন্তু যোগান কম থাকায় এদিন অনেককে প্লাস্টিকের ব্যাগ নিয়ে সেন্ট্রাল স্টোর থেকে ফিরতে হয়েছে। রিকুইজিশনে তো কটন ব্যাগ লেখা ছিল, তো এখানে সিনথেটিকের ব্যাগ দিয়েছে। বলছে আপাতত এখন যেই মাল আছে সেই মালই নিতে হবে। আমাদের কর্পোরেশন থেকেও মেসেজ করে দিয়েছিল যে কটন ব্যাগ ইজ অ্যাভেলেবেল, বাট এখানে কিছুই এরকম নেই। এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর জানান, সবাইকে এই মুহূর্তে সুতির ব্যাগ দেওয়া সম্ভব নয়, কারণ যোগান নেই। 1300টি ব্যাগ এসেছে, ওরা বানিয়ে উঠতে পারছে না, তাই সবাইকে দেওয়া যাচ্ছে না। আপাতত তাই অল্প অল্প করে সুতির ব্যাগ দেওয়া হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ 10,000 রয়েছে, সেগুলিও বন্টন করা হচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। করোনা মহামারীতে রক্তের আকালে চরম সংকটে পড়েছেন থ্যালাসেমিয়া রোগীরা। রক্তদান তলানিতে এসে ঠেকায় রক্তাল্পতায় ভুগছে সমস্ত ব্লাড ব্যাংক। আর এই পরিস্থিতিতে রক্ত জোগাড় করতে গিয়ে নাকানি চোমানি খাচ্ছেন থ্যালাসেমিয়া রোগীর পরিবার পরিজনরা। রোগীর প্রাণ সংশয়ের শঙ্কা চেপে বসছে তাঁদের মনে। সর্বনাশা করোনার হানায় ভারতে ভয়াবহ পরিস্থিতি। ভিড় উপচে পড়ছে সমস্ত হাসপাতালে। শ্মশান হোক বা কবরস্থান, লাইন দিয়ে সারি সারি মৃতদেহ। মারণ ভাইরাসের আগ্রাসনে যে হারে মানুষ আক্রান্ত হচ্ছেন, তাতে কার্যত বন্ধ রক্তদান। ব্লাড ব্যাংকগুলি এখন রক্তাল্পতায় ভুগছে। এই পরিস্থিতিতে রক্ত জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা থ্যালাসেমিয়া আক্রান্ত পরিজনদের। ব্লাড আমাকে ডোনেট করতে হয় মাঝে মাঝে। পরের বারে বলেছে যে ডোনার নিয়ে আসবে, কিন্তু এখন তো ডোনার পাচ্ছি না। কেউ আশেপাশেও কেউ যাওয়ার চেষ্টাও করোনার জন্য। হাওড়ার 55 তলায় রয়েছে থ্যালাসেমিয়া চিকিৎসা ও গবেষণা কেন্দ্র। এ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকেও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা করাতে আসেন এখানে। করোনাকালে রক্ত জোগাড় করতে গিয়ে দারুণভাবে হয়রান হতে হচ্ছে তাদের পরিবারকে। কিনতে যদি হয়, আবার ব্লাড ডোনেট করতে হয়, এগুলো খুব আমাদের হেডেক হয়ে যাচ্ছে, চিন্তার বিষয়। ব্লাড পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে যত পেশেন্টরা আসে খুবই রক্তের জন্য এরা ভুগছে, এসে 2 দিন 3 দিন ফিরে যাচ্ছে। হাওড়া থ্যালাসেমিয়া চিকিৎসা ও গবেষণা কেন্দ্রে দিনে সাধারণত 25 থেকে 30 জন থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দেওয়া হয়। করোনা আবহে রক্তের যোগান অমিল হওয়ায় সেই সংখ্যাটা কমে হয়েছে 10। ক্যান্সার, ডায়াবেটিক, হৃদরোগী বা কিডনির অসুখের রোগীদের মতো থ্যালাসেমিকদের কাছেও করোনা অত্যন্ত বিপজ্জনক। এই রোগীদের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। তবু বিপদ মাথায় নিয়ে রক্তের জন্য হাসপাতালে ছুটছেন রোগীর পরিজনরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, বহু ক্ষেত্রে 1 ইউনিট রক্তের জন্য থ্যালাসেমিয়া রোগীর বাবা অথবা মাকে ব্লাড ব্যাংকে রক্তদান করতে হচ্ছে। কোভিড প্রচণ্ড রকম ছড়িয়ে গেছে, ভীষণ রকম মানুষ এফেক্টেড হচ্ছেন প্রচুর সংখ্যায়। তো ন্যাচারালি যেটা হয়েছে, যেসব ভলান্টারি অর্গানাইজেশন যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে, সেখান থেকে সেই জায়গাগুলো অনেক কমে গেছে। এবার ন্যাচারালি যেটা হচ্ছে, সেখানে একটা ব্লাড শর্টেজ হচ্ছে। করোনা আবহে রক্ত সংগ্রহ কমেছে, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা রয়েই গেছে। থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে রক্তের প্রয়োজন, এমনটাই মত চিকিৎসকদের। এখন এই থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে জেলা প্রশাসন কি উদ্যোগ নেয়, তার দিকেই তাকিয়ে রয়েছে রোগীর আত্মীয় স্বজন। হাওড়ার থ্যালাসেমিয়া চিকিৎসা ও গবেষণা কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন, ঘাটতি মেটাতে হাওড়া সদরের 9টি বিধানসভা এলাকায় রক্তদান শিবিরের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা বিধি মেনে 50 জনের জমায়েতেই ছোট আকারে তা করা হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।